সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়নের অধ্যায় ৬ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা যে অধ্যায়টা আছে সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এটা প্রথম পর্ব। আলোচনাটা কয়েকটা পর্বে বিভক্ত থাকবে, আমরা প্রত্যেকটি পর্ব দেখতে চেষ্টা করব। রসায়ন হচ্ছে আসলে পদার্থ এবং পদার্থের ধর্মের পরিবর্তন নিয়ে আলোচনা। তার রসায়নে যেমন তোমাকে রসায়নে সোডিয়াম নিয়ে আলোচনা করা হয়, তো সোডিয়াম নিয়ে আলোচনা করা হয় মানে কি, সোডিয়ামের ধর্ম, সোডিয়াম কিভাবে তুমি শনাক্ত করবে, তারপরে কয় গ্রাম সোডিয়াম কয় গ্রাম পানির সাথে বিক্রিয়া করে কয় গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গঠন করবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় রসায়নে। তো রসায়নে মূলত পদার্থগুলোকে বিশ্লেষণ করা হয়, সেই বিশ্লেষণ সাহায্যে পদার্থগুলোর ধর্ম, পদার্থগুলোর বৈশিষ্ট্য জানা যায়, আবার পদার্থগুলোর পরিমাপও জানা যায়। এই জন্য রসায়নের বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে দুই ধরনের। এক ধরনের বিশ্লেষণ পদ্ধতিকে বলা হয় গুণগত বিশ্লেষণ, আরেক ধরনের বিশ্লেষণকে বলা হয় পরিমাণগত বিশ্লেষণ। পরিমাণগত বিশ্লেষণ। তো গুণগত বিশ্লেষণ কি, আমরা প্রথমে সেখানেই ব্যাপারটা বুঝতে চেষ্টা করি। রসায়নের যে বিশ্লেষণে পদার্থটার ধর্ম, পদার্থটা শনাক্ত করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। যেমন সোডিয়াম পানি অপেক্ষা হালকা, সোডিয়াম পানিতে ভাসে, সোডিয়াম খুব নরম, ছুরি দ্বারা কাটা যায়, সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গঠন করে। এই যে এই ব্যাপারগুলা আমরা জানতে পারি সোডিয়ামের গুণগত বিশ্লেষণের মাধ্যমে। এই ধরনের বিশ্লেষণকে বলা হয় গুণগত বিশ্লেষণ, অর্থাৎ যে বিশ্লেষণের মাধ্যমে পদার্থটার শনাক্ত করার পদ্ধতি, পদার্থটার ধর্ম ইত্যাদি জানা যায়, ওই ধরনের বিশ্লেষণগুলোকে আমরা গুণগত বিশ্লেষণ বলি। আবার যদি আমরা দেখলাম সোডিয়ামের সাথে পানি বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করে। এখন আমি যদি বলি এই কয় গ্রাম সোডিয়ামের সাথে কয় গ্রাম পানি যুক্ত হয়ে কয় গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করে, হ্যাঁ, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 25 গ্রাম সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে কয় গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, তাহলে এই প্রশ্নটার ভিতর আমরা কি দেখতে পাচ্ছি যে পদার্থের পরিমাণ 25 গ্রাম সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে কয় গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, অর্থাৎ এইখানে পদার্থের পরিমাণ বিশ্লেষণ করা হচ্ছে। রসায়নের যে বিশ্লেষণে পদার্থের পরিমাণ নিয়ে বিশ্লেষণ করা হয়, পদার্থ অর্থাৎ যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেই, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয়, ওদের পরিমাণ বিশ্লেষণ করা হয় রসায়নের যে পদ্ধতিতে, ওইটাকে বলা হয় পরিমাণগত বিশ্লেষণ। পরিমাণগত বিশ্লেষণে পদার্থের পরিমাণ নিয়ে আলোচনা করা হয়, তাহলে ওখানে হিসাব নিকেশের একটা ব্যাপার আছে। ওই হিসাব নিকেশের ব্যাপারটাকে একত্রে বলে রাসায়নিক গণনা। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা হলো রসায়নের পরিমাণগত বিশ্লেষণের একটা স্টেপ। অর্থাৎ রসায়নে যখন আমরা পরিমাণগত বিশ্লেষণ করি, সেখানে পদার্থের পরিমাণ নির্ণয় করার জন্য যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেই এবং যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয়, তাদের পরিমাণ নির্ণয় করার জন্য হিসেব নিকেশের প্রয়োজন হয়। ওই হিসেব নিকেশকে একত্রে রাসায়নিক গণনা বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব মূল নিয়ে। এই যে মূল, আমরা এটাকে মূল ইংলিশে MOL লিখব, মৌল লিখব না কেউ। এই মৌল মানে হচ্ছে মৌলিক পদার্থ, আর এই মূলকে আমরা এখনই আলোচনা করছি। দেখো শিক্ষার্থীরা, আমরা বলছি যে আমরা এই অধ্যায়ে রাসায়নিক গণনা পড়ব। তাহলে রাসায়নিক গণনা মানে পদার্থের পরিমাণ নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা হবে। এখন পরিমাণ নিয়ে আলোচনা করতে হলে নিশ্চয়ই পরিমাপের একটি এককের দরকার হয়।
এবং পরিমাপের এককটা পদার্থ অনুসারে ঠিক করা হয়। যেমন আমরা বাজার থেকে যখন কি কিনি, ডিম কিনি, ডিমটা কিন্তু আমরা হালি হিসেবে কিনি। আবার আমরা যখন কি কিনি, আপেল কিনি, আপেলটা আবার কেজি হিসেবে কিনি। আবার আমরা যখন কমলা কিনি, আবার কমলাটা ডজন হিসেবে কিনি। অর্থাৎ আমরা যে দ্রব্যগুলো কিনি, সে দ্রব্যগুলো পরিমাপ করার এক একটা পদ্ধতি আছে। কোথাও বর দিয়ে মাপা হয় পরিমাপ, আবার কোথাও কি সংখ্যা দিয়ে মাপা হয়। ঠিক সেরকম এই যে রসায়নে, আমরা রসায়নে কি পড়ব? পদার্থের ধর্ম এবং ধর্মের পরিবর্তন নিয়ে পড়ব রসায়নে। এখন এই যে পদার্থের ধর্মের পরিবর্তন নিয়ে যখন আমরা পড়াশোনা করব, তখন কি হবে? তখন কয় গ্রাম পদার্থের সাথে কয় গ্রাম পদার্থ যুক্ত হয়ে কয় গ্রাম পদার্থ তৈরি হয় সেটা জানা লাগবে। কিন্তু রসায়নে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেই, তাদেরকে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেই এবং যেসব পদার্থ উৎপন্ন হয়, তাদেরকেই আমরা রসায়নের আলোচনায় রাসায়নিক পদার্থ বলবো। রাসায়নিক পদার্থ স্পেশাল কোনো পদার্থ না। এই পদার্থ হলো এমন ধরনের পদার্থ যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেই, যারা রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয়। যেমন সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করলো। এখানে সোডিয়াম, পানি, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন চারোটাই হচ্ছে রাসায়নিক পদার্থ। অর্থাৎ রাসায়নিক পদার্থ মানে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেই অথবা রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয় কোনো পদার্থ। তো যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেই এবং উৎপন্ন হয়, তাদেরকে আমরা রাসায়নিক পদার্থ বলবো। সেই রাসায়নিক পদার্থগুলো পরিমাপের জন্য, পরিমাণ নির্ণয় করার জন্য আমরা কি করব না, গ্রাম, কেজি এগুলো ইউজ করব না। এখানে আমরা একটা একক ইউজ করব। এই এককটার নাম হলো মোল। অর্থাৎ মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের নির্দিষ্ট একটা একক। অর্থাৎ আমরা রসায়নে যখন কোনো আলোচনা করব, তখন কোনো একটা উৎপন্ন পদার্থ, কোনো একটা বিক্রিয়ক পদার্থের পরিমাণ গ্রাম দিয়ে বলবো না, মোল দিয়ে বলবো। তাহলে মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। অর্থাৎ আমরা নির্দিষ্ট একটা পদার্থের পরিমাণকে মোল বলছি। আমরা মূলের পরিমাণগত সংজ্ঞা এখনো দিচ্ছি না, কিন্তু মূল ব্যাপারটা কি বুঝতে চেষ্টা করি। মূল হচ্ছে রাসায়নিক পদার্থসমূহের পরিমাপের একটা নির্দিষ্ট একক। এখন সেটা কিভাবে পরিমাপ করে? দেখো সুপ্রিয় স্টুডেন্টগুলো, আমরা রসায়নের তৃতীয় অধ্যায় যেটা পড়েছি, সেখানে কিন্তু আণবিক সংকেতের সাহায্যে আমরা আণবিক ভর নির্ণয় করা শিখেছি। যেমন সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কিভাবে বের করব? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করব। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 এবং পরমাণু হচ্ছে 2টা × 2 প্লাস সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, আছে 1টা গুণ 1। তারপর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আছে 4টা। আমরা যদি যোগ করি 2, 32, 64 এবং যোগ করলে 98। অর্থাৎ এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। আবার আমরা যদি বলি অক্সিজেনের পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। কোনো একটা পদার্থের আণবিক ভরকে অথবা পারমাণবিক ভরকে যদি আমরা কি দিয়ে প্রকাশ করি? গ্রাম দিয়ে প্রকাশ করি। আমরা যদি গ্রাম দিয়ে প্রকাশ করি, আমরা খুব মনোযোগী হব। কোনো পদার্থের আণবিক ভরকে অথবা পারমাণবিক ভরকে যদি গ্রাম দিয়ে প্রকাশ করি, গ্রাম দিয়ে প্রকাশ করলে যেই পরিমাণ পাওয়া যায় তাকে রসায়নের ভাষায় গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর বলে। আর এই গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভরকে মোল বলে। অর্থাৎ এক মোল পদার্থ হচ্ছে কোনো একটা পদার্থের আণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, অথবা পারমাণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, সেই পরিমাণকেই ওই পদার্থের এক মোল বলে। অর্থাৎ এক মোল অক্সিজেন ইকুয়াল টু 16 গ্রাম। আমরা এখানে একটু কথা বলবো, এটা পরে। এক মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম। তাহলে আমরা
কি বললাম, কোনো একটা পদার্থের আণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করলে, পারমাণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণকে গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর বলে। আর গ্রাম আণবিক ভর আর গ্রাম পারমাণবিক ভরকে ওই পদার্থের এক মোল বলে। তাহলে এক মোল কাকে বলে? এক মোল বলে কোনো একটা পদার্থের আণবিক ভরকে বা পারমাণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় ওই পরিমাণকে। অ্যাভোগাড্রো নামক একজন বিজ্ঞানী ছিলেন আর কি। উনি ইতালিয়ান বিজ্ঞানী। উনি এই সর্বপ্রথম রসায়নে অণু শব্দটার প্রবর্তন করেন। ওনার আগে অণু শব্দটা ছিল না, শুধুমাত্র পরমাণু ছিল, এবং উনি অণু এবং পরমাণুর পার্থক্য নির্ণয় করেন। তো উনি একটা সংখ্যা দিয়েছেন, এই সংখ্যাটার নাম হলো অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা হলো কোনো একটা পদার্থের এক মোলে যতটা অণু, পরমাণু অথবা কি থাকে, আয়ন থাকে। আমি কি বললাম? এক মোলে যতটা পরমাণু, অণু অথবা আয়ন থাকে সেই সংখ্যাকেই অ্যাভোগাড্রো সংখ্যা বলে। কোনো একটা পদার্থের এক মোলে যত সংখ্যক পরমাণু, অণু অথবা আয়ন থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এবং হিসাব করে দেখা গিয়েছে যে তার মান হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। তাহলে এবার আমরা এই কথাটার সাথে এই কথাটার দেখি আমরা সমন্বয় করি তো, যে কোনো পদার্থের এক মোলে যতগুলো অণু, পরমাণু অথবা কি থাকে, আয়ন থাকে, সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এবং অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.02 ইন্টু 10⁻23। তার মানে কি, কোনো একটা পদার্থের এক মোলে অণু থাকে এতটি, অথবা পরমাণু থাকে এতটি, অথবা আয়ন থাকে এতটি। তাহলে এরকম বলা যায় না কোনো পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যার অণুর ভরকে এক মোল বলে। আবার আমরা কি বলছি অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞায়, যে কোনো পদার্থের এক মোলে যতগুলো অণু থাকে অথবা পরমাণু থাকে অথবা আয়ন থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এবং অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.02 ইন্টু 10⁻23। তার মানে কি, কোনো একটা পদার্থের এক মোলে 6.02 ইন্টু 10⁻23 কি থাকে, অণু থাকে। তাহলে আমরা এইরকম বলতে পারি না যে কোনো একটা পদার্থের যে 6.02 ইন্টু 10⁻23 অণুর অথবা পরমাণুর অথবা আয়নের ভরকে এক মোল বলে। অর্থাৎ কোনো পদার্থের এক মোল হচ্ছে, এখানে দুইটা ব্যাপার কিন্তু, এক মোলে কতটা অণু আছে? 2। এক মোলে এর ভরের পরিমাণ কত? এক মোলে ভরের পরিমাণ হবে আণবিক ভর আর পারমাণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করলে যত তত। আবার এক মোল অণুর থাকবে অ্যাভোগাড্রো সংখ্যার সমান 6.02 ইন্টু 10⁻23। তাহলে এই দুটোটাকে যদি আমরা সমন্বয় করি কি পাই? যে এক মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম সমান 6.02 ইন্টু 10⁻23 অণু। এই লাইনটা যদি আমরা বুঝতে পারি তাহলে এতক্ষণ আলোচনা যে আমরা বুঝলাম এটা আমরা বুঝতে পারব। তাহলে অ্যাভোগাড্রো মোলের সংজ্ঞা আমরা দুইভাবে দিতে পারবো। এক, কোনো পদার্থের আণবিক ভরকে বা পারমাণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করলে যতটুকু পরিমাণ পাওয়া যায় অতটুকু পরিমাণকে ওই পদার্থের এক মোল বলে। অথবা কোনো একটা পদার্থের 6.02 ইন্টু 10⁻23 অণুর অথবা পরমাণুর অথবা আয়নের ভরকে এক মোল বলে। এবং আমরা সবাই ক্লিয়ার থাকবো যে এই ব্যাপারটা, এক মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম, অর্থাৎ 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 6.02 ইন্টু 10⁻23 অণু থাকে। এখন তোমাকে যে ব্যাপারটা একটু বিভ্রান্ত করতে পারে সেটা আমরা একটু করে এখানে কথা বলে নিই। এই যে আমরা এখানে বললাম এক মোল অক্সিজেন সমান 16 গ্রাম। তো তুমি যখন জানো এক মোল অক্সিজেন, তো অক্সিজেনের তো পারমাণবিক ভরও থাকে, আণবিক ভরও থাকে। অক্সিজেনের একটা পরমাণু পারমাণবিক ভর 16, অক্সিজেনের আণবিক ভর কিন্তু 32। এই যে O2 থেকে আণবিক ভর বের করতে হবে, তাহলে এটা 16 গুণ 2 বা
32। তাহলে এখন 1 মোল অক্সিজেন বললে তো 16 গ্রামও বোঝায়, 32 গ্রামও বোঝায়। তাহলে একটু সমস্যায় পড়লাম না? তখন মৌলিক পদার্থের ক্ষেত্রে হবে এটা, কারণ সালফিউরিক অ্যাসিড তো অণু, এর তো আবার পরমাণু নাই। সালফিউরিক অ্যাসিডের পরমাণু নাই, কিন্তু সালফিউরিক অ্যাসিডের অণুগুলোর বিভিন্ন রকম পরমাণু আছে। যেমন সালফিউরিক অ্যাসিডের অণুর ভিতর হাইড্রোজেন পরমাণু আছে, সালফার পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে, কিন্তু সালফিউরিক অ্যাসিডের পরমাণু নাই। সালফিউরিক অ্যাসিড বিভিন্ন মৌলের পরমাণু নিয়ে গঠিত, কিন্তু অক্সিজেনের অণুও আছে, অক্সিজেনের পরমাণু আছে, কারণ অক্সিজেনের পরমাণু মিলে অক্সিজেনের অণু গঠন করে। তাহলে 1 মোল অক্সিজেন 16 গ্রামও হতে পারে, 1 মোল অক্সিজেন 32 গ্রামও হতে পারে। তাহলে হিসাবে গন্ডগোল হচ্ছে না? সেই জন্য আমরা কি লিখব? এখানে লিখব 1 মোল অক্সিজেন পরমাণু, এখানে লিখব 1 মোল অক্সিজেন অণু। তাহলে মৌলিক পদার্থগুলোর 1 মোল লেখার সময় ডান পাশে কিন্তু পরমাণু অথবা অণু শব্দটা লিখতে হবে। 1 মোল অক্সিজেন পরমাণু 16 গ্রাম, তার মানে কি 1 মোল নাইট্রোজেন অণু ইকুয়াল টু নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 গ্রাম। আবার এখানে পরমাণু লিখতে হবে। আবার যদি আমরা 1 মোল নাইট্রোজেনের অণু লিখি তখন হবে 14 গুণ 2 বা 28 গ্রাম। এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করে নিব। তাহলে 1 মোল পানি, 1 মোল পানির পাশে কিন্তু অণু পরমাণু লিখতে হবে না, কারণ পানি কি নাই? পরমাণু নাই, পানির অণু আছে। পানির পরমাণু আছে মানে পানির বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু আছে। পানি তো যৌগিক পদার্থ, এই যৌগিক পদার্থকে বাংলা বিভিন্ন মৌলের পরমাণু পাওয়া যাবে। তাহলে 1 মোল পানি সমান কত হবে? যে 1 × 2 + 16 বা 18 গ্রাম। তাহলে শিক্ষার্থীরা আমরা মোলের আলোচনাটা এখানেই এন্ডিং টানতে পারি। যে আমাকে যদি বলে 1 মোল কার্বন ডাই অক্সাইড, আমাকে যদি বলে 1 মোল অ্যামোনিয়া, আমাকে যদি বলে 1 মোল সোডিয়াম কার্বনেট, এগুলা কিভাবে আমরা পরিমাণ নির্ণয় করব? চলো আমরা দেখে নিই। আমরা প্রথমে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, পরমাণু আছে কয়টা? একটা, গুণ 1, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, পরমাণু আছে কয়টা? 2টা, এত গ্রাম। তাহলে কত হয়? 12 যোগ 16 দুগুণে 32, 44 গ্রাম। আবার যদি আমরা 1 মোল অ্যামোনিয়ার পরিমাণ হিসাব করি, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, 1 লিখতেছি না, তুমি বুঝতেছো, 1 × 3 গ্রাম, তার মানে কত গ্রাম? 17 গ্রাম। আবার এটার যদি হিসাব করি, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 × 2 প্লাস কার্বনের হচ্ছে 12 প্লাস 16 × 3 গ্রাম। তাহলে কত হয়? 23 × 2 প্লাস 12 প্লাস 16 × 3 ইকুয়াল টু 106 গ্রাম। এবং আমরা পাশে এইটাও সমন্বয় করে নিতে পারি যে এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণু থাকবে 6.02 × 10⁻23টি। ঠিক এখানেও অতটি অণু থাকবে অ্যামোনিয়ার, ঠিক এখানেও অতটি অণু থাকবে সোডিয়াম কার্বন। আমরা আরেকটা ছোট্ট বিষয় এখন আলোচনা করব, চলো আমরা সেই আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে মোলার আয়তন। এটা নামের ভিতরেই সংজ্ঞাটা নিহিত। 1 মোল পদার্থ যতটুকু আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। মোলার আয়তন, কোন একটা পদার্থের 1 মোল যত আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। তাহলে আমরা দেখি 1 মোল আমরা কিসের কথা ধরি? পানির কথা ধরি। 1 মোল পানি সমান কত? 18 গ্রাম। 18 গ্রাম পানি। 1 মোল পানি মানে 18 গ্রাম পানি। এখন এই 18 গ্রাম পানি নিলে সে যতটুকু আয়তন দখল করবে অতটুকু আয়তনকে মোলার আয়তন বলে। এখন 18 গ্রাম পানি, একটা ব্যাপার খুব সুন্দর করে আমরা শুনবো। আমরা জানি পানি কিন্তু 3 অবস্থায় থাকতে পারে। জানি তো পানি কি অবস্থায় থাকতে পারে? কঠিন অবস্থায় থাকতে পারে, পানি তরল অবস্থায় থাকতে পারে, পানি গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। পানি যখন কঠিন অবস্থায় থাকে তখন এর নাম হয় বরফ।
যখন এ তরল হয় তখন এটা পানি, আর তখন এটার নাম জলীয় বাষ্প। এখন তুমি চিন্তা করো, কঠিন অবস্থায় পানির আয়তন যত, তরল অবস্থায় পানির আয়তন যত, গ্যাসীয় অবস্থায় পানির আয়তন তত কি না? এটা সলিড, এটা লিকুইড, এটা গ্যাসীয় না, তত না। তিনটাই পানি, তিনটাই পানি, তিনটারই 18, তুমি 18 গ্রাম বরফ নাও, 18 গ্রাম পানি নাও, 18 গ্রাম জলীয় বাষ্প নাও, তিনটার আয়তন কি হবে না? সমান হবে না। তার মানে একই পদার্থের মোলার আয়তন সমান না, আবার বিভিন্ন পদার্থের মোলার আয়তনও সমান না। তবে এখানে একটা কথা আছে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই নিয়মটার ব্যতিক্রম ঘটে, এবং এই ব্যাপারটা সর্বপ্রথম আবিষ্কার করেছেন তাও অ্যাভোগাড্রো। কিন্তু আমরা যে অ্যাভোগাড্রোর সংজ্ঞা বলেছি এই মূলের সংজ্ঞার সময়, অ্যাভোগাড্রো সংখ্যা, সেই অ্যাভোগাড্রোর ভূমিকা এখানে বেশি। আমরা কি বলছি, বিভিন্ন পদার্থের মোলার আয়তন তো অবশ্যই বিভিন্ন বিভিন্ন। তুমি যদি 1 মোল অ্যামোনিয়া নাও, 1 মোল সোডিয়াম কার্বনেট নাও, 1 মোল কার্বন ডাইঅক্সাইড নাও, এদের আয়তন বিভিন্ন। তাহলে বিভিন্ন পদার্থের মোলার আয়তন বিভিন্ন। আবার একই পদার্থের মোলার আয়তনও বিভিন্ন হয় যদি পদার্থগুলোর ভৌত অবস্থা ভিন্ন ভিন্ন হয়। আমি যদি 18 গ্রাম বরফ নিই, 18 গ্রাম পানি নিই, 18 গ্রাম জলীয় বাষ্প নিই, আয়তন সমান হবে না। তার মানে বিভিন্ন পদার্থের মোলার আয়তন বিভিন্ন, আবার একই পদার্থের মোলার আয়তন বিভিন্ন অবস্থা ভেদে বিভিন্ন। কিন্তু এই ব্যাপারটা আমাকে বুঝতে হবে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমাদের বইয়ে কিন্তু মোলার আয়তনের পূর্বে একটা শব্দ আছে, গ্যাসীয় মোলার আয়তন, গ্যাসীয় পদার্থের মোলার আয়তন। হ্যাঁ, এইটা মোলার আয়তন বলে নাই। আমি মোলার আয়তন থেকে এখন গ্যাসীয় পদার্থের মোলার আয়তনের সংজ্ঞায় যাচ্ছি, এবং এইখানে বুঝতে হবে এই ব্যাপারটা মাথার ভিতর খুব ভালোভাবে ঢুকাইতে হবে রসায়ন বুঝার জন্য। মোলার আয়তন কোন পদার্থের 1 মোল যতটুকু আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। বিভিন্ন পদার্থের মোলার আয়তন বিভিন্ন, এটা তো বললামই। আবার একই পদার্থের মোলার আয়তনও বিভিন্ন হয় যদি এদের অবস্থা ভিন্ন ভিন্ন হয়। কঠিন, তরল, জলীয় বাষ্প, বায়বীয়, গ্যাসীয় পদার্থ, একই পদার্থ কিন্তু 3 অবস্থায় থাকতে পারে 3 তাপমাত্রায়। পানি, সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ হবে, নর্মাল তাপমাত্রায় সেটা পানি হিসাবে থাকবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটা জলীয় বাষ্প হয়ে যাবে। সেইগুলোর যদি 18 গ্রাম নাও, তাদের আয়তন একই রকম হবে না। কিন্তু একই রকম কখন হবে? তখন তোমাকে গ্যাসীয় পদার্থের মোলার আয়তন ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। গ্যাসীয় পদার্থের মোলার আয়তন কাকে বলে? 1 মোল গ্যাসীয় পদার্থ, 1 মোল গ্যাসীয় পদার্থ, মনে করো 1 মোল জলীয় বাষ্প। 1 মোল জলীয় বাষ্প মানে কি? পানি আর কি। 1 মোল জলীয় বাষ্প যতটুকু আয়তন দখল করবে তাকে আমরা পানির জলীয় বাষ্পের কি বলবো? মোলার আয়তন বলবো। গ্যাসীয় পদার্থের মোলার আয়তন, গ্যাসীয় পদার্থের 1 মোল যতটুকু আয়তন দখল করে তাকে গ্যাসীয় পদার্থের মোলার আয়তন বলে। তো গ্যাসীয় পদার্থের মোলার আয়তনের ক্ষেত্রে আমাদেরকে আরেকটা ব্যাপার লাগবে, এটাকে এসটিপি অথবা এনটিপি বলে। এসটিপি আদর্শ তাপমাত্রা ও চাপ, আবার এনটিপি এটাকে ন্যাচারালেই পড়ে, ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার, স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। ডিয়ার স্টুডেন্টগুলো, যেহেতু গ্যাসীয় পদার্থের আয়তন, আমরা কিন্তু পড়তেছি গ্যাসীয় পদার্থের মোলার আয়তন। গ্যাসীয় পদার্থের আয়তনটা তাপ এবং চাপ দ্বারা অবশ্যই প্রভাবিত হয়। গ্যাসীয় পদার্থে যদি তুমি তাপ দাও, এটা অত্যন্ত দ্রুত এর আয়তন বেড়ে যাবে। আবার গ্যাসীয় পদার্থে যদি তুমি চাপ দাও, আয়তন সংকুচিত হয়ে যাবে। এই রুমের পুরা গ্যাসগুলো চাইলে আমি এই পানির বোতলের ভিতর ঢুকিয়ে রাখতে পারব। তার মানে কি, এই রুমে যতগুলো গ্যাসীয় পদার্থ আছে সবগুলোকে চাপ প্রয়োগ করে এই বোতলের ভিতর নিয়ে যাওয়া যাবে। তাহলে চাপ, কিন্তু তুমি কি এই একটা মনে করো এই পদার্থটাকে কি চাপ প্রয়োগ করে তুমি এটার ভিতর ঢুকাতে পারবে? পদার্থটা ভেঙে যাবে, ডুববে না। তার মানে কঠিন পদার্থের উপর চাপের প্রভাব নাই, তরল পদার্থের ক্ষেত্রেও নাই, সামান্য পরিমাণ আছে, খুব সামান্য। কিন্তু গ্যাসীয় পদার্থের আয়তনটা তাপ এবং চাপ দ্বারা খুব প্রভাবিত হয়। গ্যাসীয় পদার্থে তাপ দিলে এটা খুব দ্রুত আয়তন বৃদ্ধি পায়,
ঠিক গ্যাসীয় পদার্থের চাপ দিলেও এর আয়তন সংকুচিত হয় দ্রুত, আবার চাপ প্রত্যাহার করলে দ্রুত প্রসারিত হয়ে যায় গ্যাসীয় পদার্থগুলো। সুতরাং গ্যাসীয় পদার্থের মোলার আয়তনের আলোচনার সাথে এই তাপ এবং চাপ খুবই সম্পর্কিত। এই জন্যই হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এখানে স্বাভাবিক তাপমাত্রা চাপের কথা বলছে কেন, হঠাৎ করে কেন বলছে, সেটা এবার আমরা বুঝতে চেষ্টা করি। কারণ গ্যাসীয় পদার্থের, আমরা পড়তেছি গ্যাসীয় পদার্থের মোলার আয়তন, গ্যাসীয় পদার্থের আয়তনটা তাপ এবং চাপ দ্বারা প্রভাবিত। সুতরাং গ্যাসীয় পদার্থের যখন আমরা কি মানে হিসাব করব রসায়নে, গ্যাসীয় পদার্থের বিক্রিয়ক পদার্থগুলোর, উৎপন্ন পদার্থগুলোর পরিমাণের হিসাব করব, তখন সেখানে তাপ এবং চাপ বলা জরুরি হবে। কারণ এক এক তাপমাত্রায় এক এক চাপে ওই পদার্থের আয়তন এক এক রকম হবে। সেই কারণেই আমরা রসায়ন পড়ার সময় এই যে মানে তাপমাত্রা কত নিচ্ছি, চাপ কত নিচ্ছি, এটা আয়তন হিসাব করার সময় এটা বলে নিতে হয়। এই জন্য এখানে এই সংজ্ঞাটার উদ্ভব হয়েছে যে এসটিপি এনটিপি, আদর্শ তাপমাত্রা ও চাপ। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপকে আদর্শ তাপমাত্রা ও চাপ বা স্বাভাবিক তাপমাত্রা ও চাপ বলে। এটা আমরা মনে রাখবো। আদর্শ তাপমাত্রা ও চাপ কাকে বলে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে এবং 1 অ্যাটমসফিয়ার চাপকে সংক্ষেপে এসটিপি অথবা এনটিপি বলে। তোমাদের বইয়ে প্রমাণ তাপমাত্রা চাপও থাকতে পারে, তা আছে। এটা আদর্শ তাপমাত্রা ও চাপ বলে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপ বলে। তোমাদের বইয়ে আছে প্রমাণ তাপমাত্রা ও চাপ, একই কথা। অর্থাৎ এটা তিন ভাবে পরে রসায়নের, প্রমাণ তাপমাত্রা ও চাপ, আদর্শ তাপমাত্রা ও চাপ, স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, তিনটা কথা একই এবং তিনটাকে আবার ইংলিশে এইরকম বলে এসটিপি বা এনটিপি। কাকে বলে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপকে স্বাভাবিক তাপ ও চাপ বলে। এবার এই গ্যাসীয় পদার্থের মোলার আয়তনে আসো। তো আমরা কি বললাম যে কোনো পদার্থের, গ্যাসীয় পদার্থের এক মোল যতটুকু আয়তন দখল করে তাকে কি বলে? মোলার আয়তন বলে। তো তুমি কি করো, খুব মজার আলোচনা এটা, কিন্তু খুবই মজার। তুমি কি করো, 3টা পাত্র নাও। কেমন? 3টা পাত্র নিলাম আমি। পাত্র নিয়ে এখানে 1 মোল কার্বন ডাই অক্সাইড দিলাম, এখানে 1 মোল অ্যামোনিয়া গ্যাস দিলাম NH3, এখানে 1 মোল মিথেন গ্যাস দিলাম। খুব মনোযোগী হবে, হ্যাঁ। যে 3টা পাত্র, 3টা পাত্রে কিন্তু আমরা গ্যাস নিয়েছি 3 রকম, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এবং মিথেন। আবার তিনটার পরিমাণ নিয়েছি সেম, 1 মোল। সবচেয়ে চমৎকার ব্যাপার হলো এখানে যদি n সংখ্যক অণু থাকে, কেমন? এখানে যদি n সংখ্যক অণু থাকে তাহলে এখানেও n সংখ্যক অণু থাকবে, এখানেও n সংখ্যক অণু থাকবে যদি তারা এসটিপিতে থাকে। এই তিনটা যদি কিসে থাকে? এসটিপিতে, অর্থাৎ এনটিপিতে আর কি, প্রমাণ তাপমাত্রাও চাপে। প্রমাণ তাপমাত্রা চাপে। খুব মজার কিন্তু কি, তিনটা পাত্র নিলাম, 3টা পাত্রে 3টা ধরনের কি নিলাম? গ্যাসীয় পদার্থ। এগুলো তিনটাই কিন্তু গ্যাসীয় পদার্থ এবং তিনটাতে 1 মোল নিলাম এবং তিনটাই নিলাম স্বাভাবিক তাপমাত্রা চাপে, সমান সংখ্যক অণু থাকবে। এই জন্যই গ্যাসীয় পদার্থের মোলার আয়তনগুলো পরস্পর সমান। গ্যাসীয় পদার্থের মোলার আয়তন পরস্পর সমান, কারণ এখানে সমান সংখ্যক অণু থাকে, সেই জন্য সবার ভরও সমান, আয়তনও সমান। তাহলে আমরা কি বললাম? গ্যাসীয় পদার্থের মোলার আয়তন কাকে বলে? গ্যাসীয় পদার্থের 1 মোল যতটুকু আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। সকল গ্যাসের মোলার আয়তন পরস্পর সমান, অর্থাৎ আবার কিসে? এনটিপিতে, প্রমাণ তাপমাত্রাও চাপে। প্রমাণ তাপমাত্রাও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং তা কত? 22.4 লিটার। এটার একটা প্রমাণ আছে, তুমি উপরের রসায়ন বইয়ে পাবে। তাহলে আমরা কি শিখলাম? কোন গ্যাসীয় পদার্থের 1 মোল যতটুকু আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। প্রমাণ তাপমাত্রাও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং সেটা কত? 22.4 লিটার। তাহলে এই আলোচনাটাকে তুমি যদি আগের আলোচনাটার সাথে কম্বিনেশন করো এই মোলের সাথে, তাহলে কি পাইলা দেখি। 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু 44 গ্রাম।
সেই 44 গ্রামে অণু থাকে কয়টা? 6.02 ইন্টু 10⁻23 এবং এগুলোর আয়তন কত? 22.4 লিটার। কি প্রমাণ তাপমাত্রাও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে। এই কথাই হলো মূল এবং মোলার আয়তনের আলোচনার সংক্ষিপ্ত সার। এটা থেকে আমরা এখনই কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে ফেলবো, কিন্তু এই কথাটা তোমার মাথায় ঢুকছে কিনা দেখো। আমি এই আলোচনাটা সংক্ষেপে আরেকবার বলি। গ্যাসীয় পদার্থের এক মোল যতটুকু আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। গ্যাসীয় পদার্থের আয়তনটা তাপমাত্রা ও চাপ দ্বারা কি খুবই প্রভাবিত হয়, খুবই নির্ভর করে। সেই জন্য গ্যাসীয় পদার্থের যখন আমরা হিসাব করব আয়তনের, তখন তাপমাত্রা ও চাপ বলে দেওয়া জরুরি। এই জন্যই আরেকটা নতুন তাপমাত্রা ও আরেকটা ব্যাপার এখানে উপস্থাপন করা হয়েছে, সেটাকে বলে প্রমাণ তাপমাত্রা ও চাপ। এটাকে সংক্ষেপে এসটিপি এনটিপিও বলে, আদর্শ তাপমাত্রা চাপও বলে, স্বাভাবিক তাপমাত্রা চাপও বলে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপকে প্রমাণ তাপমাত্রা চাপ বলে। যে কোনো গ্যাসের আদর্শ তাপমাত্রা ও চাপে তার মোলার আয়তনের পরিমাণ হবে 22.4 লিটার, এবং এটাকে আমরা সংক্ষেপে এরকম বলতে পারি। তাহলে আরেকটাও বলি না, তাহলে 1 মোল পানি সমান, অর্থাৎ এটা গ্যাসীয় মনে করো, কত হবে? 18 গ্রাম হবে, এবং এর অণু থাকবে এতটি, এবং এটার আয়তন হবে 22.4 লিটার, প্রমাণ তাপমাত্রাও চাপে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এত বেশি ইম্পর্টেন্ট, রসায়নের যেই অধ্যায় থেকে প্রশ্ন করবে করুক, পরীক্ষক কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে আসতে পারবেন। সুতরাং এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা খুব ভালো করে রাখবো। রসায়নের শুধু এই একটা অধ্যায়ে আছে যেখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, আর কোনো চ্যাপ্টারে কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম নাই। সেই জন্য প্রত্যেকটি চ্যাপ্টারের সাথে এটা লিঙ্ক করতে পারে। আর তুমি রসায়নের গণনায় যদি না বুঝো, তাহলে রসায়ন কিন্তু তুমি বুঝতে পারবে না। রসায়ন কিন্তু মুখস্থ নির্ভর একটা বিষয় না। আমি চট্টগ্রাম সরকারি হাজী মহসিন কলেজে ইন্টারমিডিয়েট পড়েছিলাম। ওখানে আমাকে রসায়ন স্যার পড়াতেন, উনি মারা গিয়েছেন, উনি ডিপার্টমেন্ট অফ হেড ছিলেন, সিরাজুল ইসলাম স্যার। উনি একটা কথা বলতেন রসায়নে, মানে পড়ানোর সময়, রসায়ন যতই পড়িবে ততই বলিবে, বলিতে বলিতে একদিন শিখিয়া ফেলিবে। কথাটা 100% সত্য। তুমি রসায়ন যত পড়বে ভুলবে দেখবে যে, এবং বুলে বুলে তুমি শিখে ফেলবে, এবং রসায়ন পরে বুললে তুমি মনে করবে যে এটা তুমি রসায়ন ভালো বুঝতেছো। সুতরাং তুমি রসায়ন বুললে আপসেট হবে না। হ্যাঁ, এটা রসায়নের একটা অংশ ভুলে যাওয়া, আবার পড়বে, আবার মনে হবে, একসময় তুমি শিখে ফেলতে পারবে রসায়নটা। সেই জন্য এই অধ্যায়ের প্রত্যেকটি প্রবলেম একবারে ভিতরে ঢুকে থাকতে হবে তোমার। তুমি শুধু করার জন্য করা না, বুঝার জন্য করা। চলো আমরা ভিতরে একটা প্রবলেম সলভ করি। প্রথমে আমরা করব একটি নাইট্রিক অ্যাসিড অণুর ভর কত। একটি নাইট্রিক অ্যাসিড অণুর ভর কত? আগের পড়াটা মনে রাখতে হবে। কোন পদার্থের আণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করলে তাকে 1 মোল বলে। 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যার সমান কি থাকে? অণু থাকে। অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.02 × 10⁻23। তো চলো, আমাকে বলছে একটি নাইট্রিক অ্যাসিড অণুর ভর কত। তো তোমার কাজ হবে প্রথমেই যে পদার্থের অণুর পরমাণুর ভর বের করতে বলবে বলুক, তার আণবিক ভর বের করা। তো আমরা 1 মোল নাইট্রিক অ্যাসিড সমান কত বের করে ফেলি। 1 মোল নাইট্রিক অ্যাসিড সমান কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, আছে একটা পরমাণু। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, আছে একটি পরমাণু। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আছে কয়টা? 3টা। তুমি যদি যোগ করো 63 গ্রাম। 1 মোল নাইট্রিক অ্যাসিড সমান তো 63 গ্রাম। তো আমরা কি জানি? কোন একটা পদার্থের 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যার সমান কি থাকে? অণু থাকে। তার মানে এই 63 গ্রাম অ্যামোনিয়াতে, নাইট্রিক অ্যাসিডে অ্যাভোগাড্রো সংখ্যার সমান 6.02 × 10⁻23 কি থাকে? অণু থাকে। তাহলে আমি বলতে পারি না এতটি অণুর ভর 63 গ্রাম। আবার দেখো, 1 মোলে অণু থাকে কয়টি? 6.02 × 10⁻23। তো 1 মোল অ্যামোনিয়া সমান তো 63 গ্রাম। তাহলে 6.02 × 10⁻23 নাইট্রিক অ্যাসিড অণুর ভর ইকুয়াল টু কয় গ্রাম? 63 গ্রাম।
তাহলে একটি নাইট্রিক অ্যাসিড অনুর্বর, আরও কম হলে কি হবে, ভাগ হবে 6.02 × 10⁻23 গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন ক্যালকুলেটর ইউজ করবা 63 দিয়ে ভাগ দিয়ে 5 ব্র্যাকেট দিবা, 5 ব্র্যাকেট দিয়ে এই সব ফিগার বসিয়ে আবার 5 ব্র্যাকেট দিবা, তারপর ইকুয়াল টু দিবা। 5 ব্র্যাকেট না দিলে সঠিক রেজাল্ট আসবে না, 5 ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। তো আমি দিচ্ছি 63 ভাগ 5 ব্র্যাকেট 6.02 × 10⁻23 ভাগ ইকুয়ালস টু 1.04 এর পরে একটা 6 এসেছে, 5 লিখেছি, 10⁻² গ্রাম। অর্থাৎ এটাই আনসার আর কি। একটা ডিয়ার স্টুডেন্টগুলো কি বলছে যে 1 গ্রাম কার্বনিক, এটা সোডিয়াম কার্বনেট, 1 গ্রাম সোডিয়াম কার্বনেটে কতগুলো সোডিয়াম কার্বনেট অণু আছে? 1 গ্রাম সোডিয়াম কার্বনেটে কতগুলো সোডিয়াম কার্বনেটের অণু আছে? তুমি যে ধরনের প্রবলেম, অর্থাৎ রাসায়নিক গণনার প্রবলেম সলভ করতে গেলেই মোলের সাহায্য নিতে হবে, অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্য নিতে হবে, এবং 1 মোল সমান যে আণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করলে যতটুকু পাওয়া যায় এটার হিসাব তোমাকে বুঝতে হবে। তাহলে আমি প্রথমেই এখানে কি করে ফেলি, সোডিয়াম কার্বনেটের 1 মোলের পরিমাণ বের করি। 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, আছে 2 পরমাণু, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের 16 গুণ 3 এত গ্রাম। তাহলে কত হয়? 106 হবে। হ্যাঁ 106, 23 গুণ 2 প্লাস 12 প্লাস 16 × 3, হ্যাঁ 106 গ্রাম। 106 গ্রামে অণু থাকে এতটি আর কি। তো এখন দেখো 1 গ্রাম সোডিয়াম কার্বনেটে কতটি সোডিয়াম কার্বনেটের অণু আছে? তাহলে সুতরাং 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের অণু আছে কয়টি? ওই যে 6.02 × 10⁻23। তাহলে 1 গ্রাম আমাকে জিজ্ঞেস করছে 1 গ্রাম সোডিয়াম কার্বনেটে, তাহলে 1 গ্রাম সোডিয়াম কার্বনেটের অণু আছে 6.02 × 10⁻23 ভাগ 106 এতটি। তাহলে কয়টি হলো? 6.02 × 10⁻23 ভাগ 5 ব্র্যাকেট লাগবে না এখানে, একটাই সংখ্যা 106 ইকুয়াল টু 5.68 × 10⁻21 এতটি অণু থাকবে। আমরা 5 গ্রাম অ্যামোনিয়াতে কত মোল অ্যামোনিয়া বিদ্যমান, এটা একটু করে, কত মোল অ্যামোনিয়া বিদ্যমান, কত মোল 5 গ্রাম অ্যামোনিয়াতে? হ্যাঁ তুমি ওই যে 1 মোল সমান কত হিসাব করে ফেলবে, 1 মোল অ্যামোনিয়া ইকুয়াল টু নাইট্রোজেনের হচ্ছে 14 প্লাস হাইড্রোজেনের 1 3 এত গ্রাম, মানে কত গ্রাম? 17 গ্রাম। তোমাকে বলছে 5 গ্রাম অ্যামোনিয়া সমান কত মোল? তাহলে তুমি দেখো 17 গ্রাম অ্যামোনিয়া সমান 1 মোল। হ্যাঁ এখন 17 গ্রাম অ্যামোনিয়া সমান 1 মোল। তাহলে ঐকিক নিয়ম 1 গ্রাম অ্যামোনিয়া সমান কত? ঐকিক নিয়ম করার দরকার নাই এখানে, তুমি সরাসরি ইয়াতে যাও। 5 গ্রাম অ্যামোনিয়া সমান 1, 17টা নিচে 5টা উপরে, এত মোল। তাহলে কত হবে সুপ্রিয় শিক্ষার্থী? 5 ভাগ 17 ইকুয়াল টু 0.29। এটা মূল এইরকমও লিখতে পারো অথবা ওইটাও লিখতে পারো, তোমার যেরকম ভালো লাগে। উপরেরটা একটু করে দেখব, উপরেরটা তোমাদের রসায়ন বইয়ের কাজে আছে, এটা খুব ভালো করে দেখবে। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলা হাইড্রোজেন, সালফার এবং কার্বন পরমাণু আছে, এটাই হলো মিন। তাহলে আমরা কি লিখতে পারি? এইখানে 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু 1 × 2 32 16 × 4, আমরা ক্যালকুলেটিং করলে কি পাবো? 98 গ্রাম পাবো। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকে 6.02 × 10⁻23। এখন 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে
অণু থাকে ইকুয়ালস টু 6.02 ইন্টু 10⁻23t। আমাকে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডে বের করতে বলছে? 1 গ্রাম। তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকে 6.02 ইন্টু 10⁻23t 98। তাহলে আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখি তো। 6.02 ইন্টু 10⁻23 ভাগ 98, 6.14 ইন্টু 10⁻21t। এবার খুব মনোযোগী হতে হবে। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু, এটা অণুর সংখ্যা, কিন্তু আমাকে বের করতে বলছে পরমাণুর সংখ্যা। আচ্ছা তুমি ভাবো তো, মনে করো একটা অক্সিজেনের অণু কয়টা পরমাণু নিয়ে গঠিত? মনে করো না, এটা সত্যি সত্যি। একটা অক্সিজেনের অণু 2টা অক্সিজেনের পরমাণু নিয়ে গঠিত। একটা অক্সিজেনের অণু 2টা অক্সিজেনের পরমাণু নিয়ে গঠিত। তাহলে 6টা অক্সিজেনের অণুর ভিতর অক্সিজেনের পরমাণু কয়টা থাকে? তুমি বলবে যে স্যার এটা 12টা আর কি। তাই তো, 12টা। এখন দেখো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু আছে এতটা। এখন এটার ভিতর যদি এই এক অণু সালফিউরিক অ্যাসিডের ভিতর যদি সালফারের অণু 2টা করে থাকে, তাহলে সালফিউরিক অ্যাসিডে সালফারের পরমাণু কয়টা থাকবে? এই হিসাবটা একটু বুঝতে হবে। একটু হিসাব করো। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকে এতটা। এখন আমাকে বলছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের পরমাণু কয়টা থাকে। এখন একটা সালফিউরিক অ্যাসিডের অণুতে পরমাণু কয়টা, এটা একটু হিসাব করি আমরা। যেহেতু সালফিউরিক অ্যাসিডের অণুতে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে তুমি দেখো ভালো করে। হাইড্রোজেন পরমাণু আছে 2টা, সালফার পরমাণু 1টি, অক্সিজেন পরমাণু 4টি। এবার তুমি হিসাব করতে পারছো কিনা দেখো। সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু থাকে সমান, হাইড্রোজেন পরমাণু থাকে সমান, খেয়াল করো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকে 6.14 ইন্টু 10⁻21। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকে এতটা। তো একটা অণুতে আবার সালফিউরিক অ্যাসিডের পরমাণু থাকে 2টা। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকে এতটা। তো এখন সালফিউরিক অ্যাসিডের অণু যদি এতটা থাকে, প্রত্যেকটা সালফিউরিক অ্যাসিডের অণুতে যদি হাইড্রোজেন পরমাণু থাকে 2টা, তাহলে এর পরমাণু সংখ্যা ইন্টু 2 হবে না? এতটি পরমাণু লিখতে হবে না, এখানে লেখা আছে। তাহলে এত দিয়ে গুণ করো। আবার 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে তাহলে সালফারের পরমাণু থাকে 6.14 ইন্টু 10⁻21 ইন্টু 1t। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে লিখি আমরা 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কার পরমাণু? অক্সিজেন পরমাণু থাকে, অক্সিজেন পরমাণু থাকে ইকুয়ালস টু কতটি? খেয়াল করি তো, 6.14 ইন্টু 10⁻21। সালফিউরিক অ্যাসিডের পরমাণুতে সালফিউরিক অ্যাসিডের অণুতে পরমাণু থাকে কয়টা? 4টা ইন্টু 4টি। তাহলে এবার আমরা গুণ করে দিই। গুণ করলে কি হয়? 6.14 ইন্টু 10⁻21 গুণ 2 ইকুয়াল টু, এটাকে বৈজ্ঞানিক সংখ্যায় নিয়ে যাই 1.25 ইন্টু 10⁻40। ভুল হয়েছে রে সুপ্রিয় স্টুডেন্টগুলো, ভুল হয়েছে আমার কাউন্টিংয়ে। 6.14 ইন্টু 10⁻21 ইন্টু 2 ইকুয়াল টু 1.23 ইন্টু 10⁻22। এটা তো একই থাকবে 10⁻21। এটা কত হয়? এটা হয় 6.14 ইন্টু 10⁻21 গুণ 4 ইকুয়াল টু 2.46 ইন্টু 10⁻22। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার মোলার আয়তনের সাথে সম্পর্কিত কয়েকটি প্রবলেম সলভ করে নিব। স্টুডেন্টগুলো প্রবলেমগুলো কিন্তু করার চেয়ে বুঝতে বেশি চেষ্টা করবে। যত বেশি বুঝতে পারবে তত বেশি রসায়ন তোমার ভালো লাগতে শুরু করবে। চলো প্রথম প্রবলেমটা, আদর্শ তাপমাত্রা ও চাপ।
আমি আলোচনার সময় কিন্তু বলেছি প্রমাণ তাপমাত্রা ও চাপ, আদর্শ তাপমাত্রা ও চাপ, স্বাভাবিক তাপ ও চাপ, আবার ইংলিশে এনটিপি, এসটিপি একই অর্থে ব্যবহৃত হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপকে প্রমাণ তাপমাত্রা চাপ বলে। এবং আমরা যখন রসায়নে কোনো কিছু গণনার হিসাব করব তখন কিন্তু টেম্পারেচার চাপ অবশ্যই উল্লেখ করতে হবে। এই জন্য টেম্পারেচার চাপটা আমরা যখন রাসায়নিক গণনা থাকে সেখানে সবসময় কাউন্ট করব। যেমন আমাকে বলছে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার অ্যামোনিয়া গ্যাসে কতটি অণু থাকে, অর্থাৎ 1 লিটার অ্যামোনিয়া গ্যাসে কয়টি অণু থাকে আদর্শ তাপমাত্রা ও চাপে। এখন এখানে সবগুলো ওই যে অ্যাভোগাড্রো সংখ্যা, আণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করা এবং মোলার আয়তন 22.4 একটার সাথে একটা রিলেটিভ। মোলার 1 মোল আণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করা, তারপরে অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻23, তারপর প্রমাণ তাপমাত্রা ও চাপ তার পরিমাণ 22.4 লিটার, একটার সাথে সম্পর্কিত। মাথার ভিতর শুধু আপাতত ওইটাই ঢুকাও, গ্রাম আণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করা, এটা 1 মোল। এই মোলে 6.02 × 10⁻23টি অণু থাকে, পরমাণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা। আদর্শ তাপমাত্রা ও চাপে গ্যাসের মোলার আয়তন সমান এবং ওই মোলার আয়তনের আয়তন হবে 22.4 লিটার। এই 3টি তথ্য যদি তুমি সমন্বয় করতে পারো, গণনার হিসাবগুলো তোমার কাছে খুবই সহজ হবে রাসায়নিক গণনার। আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার অ্যামোনিয়া গ্যাসে কতটি অণু থাকে কি জানি, মোলার আয়তন সমান 22.4 লিটার। আবার মোলার আয়তন সমান কি জানি, যে গ্রাম আণবিক ভর, আণবিক ভরকে গ্রাম দিয়ে যতটুকু প্রকাশ করে সেটাই। আবার গ্রাম আণবিক ভরে অণু থাকে কয়টা, 6.02 × 10⁻23টি। তাহলে আমরা এই গ্রাফ থেকে এটাতে আসতে পারি না, 22.4 লিটারে অণু থাকে এতটি। আবার আমরা জানি মোলার আয়তনের, অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপে মোলার আয়তন হচ্ছে যে কোনো গ্যাসের 22.4 লিটার। আবার মোলার আয়তন সমান কত, আণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করলে যতটুকু, 1 মোল যতটুকু আয়তন দখল করে। এবং আমরা জানি 1 মোলে কতটি অণু থাকে, 6.02 × 10⁻23টি। তাহলে আমরা এখন কি বলতে পারবো, আদর্শ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার গ্যাসে অণু থাকে এতটি, অথবা পরমাণু থাকে এতটি। তাহলে আমরা সেটাই লিখি, সে ব্যাপারটাই লিখি। আমরা জানি আদর্শ তাপমাত্রা ও চাপে, সব ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আদর্শ তাপমাত্রা ও চাপে, অন্য ক্ষেত্রে না। আদর্শ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার অ্যামোনিয়া গ্যাস ইকুয়াল টু কত, অ্যামোনিয়া গ্যাস ইকুয়াল টু কত, ওই যে নাইট্রোজেনের 14, 1 + 3 বা কত গ্রাম, 17 গ্রাম, ইকুয়াল টু কয়টি অণু থাকে, 6.02 × 10⁻23টি অণু। তুমি এই লাইনটা বুঝছো কিনা দেখো, যে 22.4 লিটার অ্যামোনিয়া গ্যাস হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়া, এবং 17 গ্রাম অ্যামোনিয়াতে অণু থাকে এতটি। তাহলে এবার তুমি দেখো 1 লিটার অ্যামোনিয়া গ্যাসে অণু থাকে কয়টি, এটা দরকার নাই, 6.02 × 10⁻23 ভাগ 22.4 এতটি অণু। তাহলে কতটি অণু হলো, 6.02 × 10⁻23 ভাগ 22.4, 2.69 × 10⁻22। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাকে বের করতে হবে প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে। আমরা প্রথমে কি বের করব, 5 লিটার মিথেন গ্যাসে মিথেনের অণু থাকে কয়টি সেটা বের করব। এই যে 22.4 লিটারে অণু থাকে এতটি। তাহলে আমরা হিসাব করি, আমরা জানি প্রমাণ অবস্থায় 22.4 লিটার
মিথেন গ্যাসে সুপ্রিয় স্টুডেন্টগুলো অণু থাকে কয়টি? অর্থাৎ মিথেন গ্যাসের অণু থাকে 6.02 ইন্টু 10⁻23 টি। সুতরাং 5 লিটার মিথেন গ্যাসে অণু থাকে সমান 5.4 নিচে 6.02 ইন্টু 10⁻23 গুণ 5 এতটি। তাহলে কত হয়? 6 ইকুয়াল টু 1.34 ইন্টু 10⁻23 টি। তাহলে আমরা হিসাব করে পাইলাম যে 5 লিটার মিথেন গ্যাসে অণু থাকে এতটি। তাহলে আমরা এরকম লিখতে পারি, সুতরাং 5 লিটার মিথেন গ্যাসে মিথেনের অণু সমান কতটি? সুপ্রিয় শিক্ষার্থীরা 1.34 ইন্টু 10⁻23 টি। এখন আমাকে বলছে 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে। এখন 5 লিটারে তো এতটি অণু থাকে, সেই অণুতে পরমাণু। এখন দেখো, যেহেতু মিথেনের অণুতে হাইড্রোজেন পরমাণু কয়টি আমরা কতক্ষণ আগে একটা করেছি, কিন্তু হাইড্রোজেন পরমাণু কতটি সুপ্রিয় স্টুডেন্টগুলো? 4টি। এই যে মিথেনের গ্যাসে হাইড্রোজেনের পরমাণু হচ্ছে 4টি। তাহলে এটাকে জাস্ট 4 দিয়ে গুণ, কারণ 5 লিটার মিথেন গ্যাসে মিথেনের অণু থাকে এতটি, আবার একটা মিথেনের অণু থাকে হাইড্রোজেন পরমাণু থাকে 4টি। তাহলে এতটি অণুতে মোট হাইড্রোজেনের পরমাণু থাকবে, এটাকে 4 দিয়ে গুণ। সুতরাং 5 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু আছে সমান, হাইড্রোজেন পরমাণু থাকে সমান 1.34 ইন্টু 10⁻23 ইন্টু 4টি। তো অতকে 5.36 ইন্টু 10⁻23 টি। অর্থাৎ পরমাণু অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে মোট হাইড্রোজেন পরমাণু থাকে এতটি। পরে হচ্ছে 10 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত? অর্থাৎ আমরা যদি 10 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস নিই, প্রমাণ অবস্থায় এটার আয়তন কত হবে? খুবই ইজি প্রবলেম। 10 মোল। তো আমরা প্রথমে 1 মোল কার্বন ডাই অক্সাইডের হিসাব করি। 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুয়ালস টু কত? কার্বনের হচ্ছে 12 ইন্টু 1, অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 2 এত গ্রাম, অর্থাৎ কত গ্রাম? 44 গ্রাম। তো এখন আমরা কি করব, যে আমাকে কয় মোলের কথা বলছে? 10 মোল। তাহলে 10 মোল কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু 44 ইন্টু 10 গ্রাম। তাহলে কত হলো? 440 গ্রাম। এখন প্রমাণ অবস্থায় এর আয়তন কত? তো আমরা জানি প্রমাণ অবস্থায় মোলার আয়তন 22.4 লিটার, সেটা গ্রাম আণবিক ভর। তো কত? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন ইকুয়াল টু 22.4 লিটার। তাহলে কত গ্রাম? 440 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন ইকুয়াল টু 22.4 44 গুণ 440 লিটার। তাহলে কত হবে? 224 লিটার। প্রমাণ অবস্থায় 20 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত সেটা বের করি। প্রমাণ অবস্থায় 20 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? অক্সিজেন যখন গ্যাসে হয়, সেখানে অক্সিজেনের পরমাণু দুইটা মিলে অক্সিজেনের অণু হয়। তার মানে এখানে তোমাকে খুব বুঝতে হবে যে এখানে 1 মোল অক্সিজেন ইকুয়াল টু এই O2। তাহলে 16 ইন্টু 2, আলোচনার শুরুতেই এটা নিয়ে বিভ্রান্তি হবে যে এটা আমি গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর ব্যাপারটার সময় খুব আলোচনা করেছিলাম। এখন দেখো প্রমাণ অবস্থায় 20 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? তো আমরা জানি প্রমাণ অবস্থায়, এখন তুমি নিশ্চয় বুঝতেছো এটা, প্রমাণ অবস্থায় 32 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? অক্সিজেন গ্যাসের আয়তন কত?
এই তো পাশে সবুজ কালি দিয়ে লেখা আছে 22.4 লিটার। তাহলে কত গ্রাম বলল? 20 গ্রাম। সুতরাং 20 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন 22.4 32 গুণ 20 লিটার। তাহলে আনসার কত হয়? 22.4 গুণ 20 ভাগ 32 ইকুয়াল টু 14 লিটার। এটাই হচ্ছে এই প্রবলেমের আনসার। আমরা করব প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন কত। প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন কত, এই ব্যাপারটাই, আর কিচ্ছু না। করি আমরা মোলার আয়তন। 1 মোল যে আয়তন দখল করে, 1 মোল যে আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। তাহলে একটা পদার্থের 1 মোলের এসটিপিতে মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। আবার এসটিপিতে মোলার আয়তন হচ্ছে 6.02 10⁻23টি অণুর ভর। তাহলে আমি এখানে কি বলতে পারি? প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন কত? তাহলে আমরা এরকম বলতে পারি না, প্রমাণ অবস্থায় আমরা জানি, লিখো প্রমাণ অবস্থায় আমরা জানি, প্রমাণ অবস্থায় 6.02 × 10⁻23টি কার্বন ডাই অক্সাইড অণুর ভর না ডিয়ার স্টুডেন্ট, অণুর আয়তন 22.4 লিটার। তাহলে এবার এখান থেকে আমরা 5টি কার্বন ডাই অক্সাইডের অণুর আয়তন বের করি। 22.4 6.02 × 10⁻23, 5টা কোথায় হবে? উপরে হবে। এবার আমরা কাটাকাটি করলে কি পাই দেখি। 1.86 × 10⁻22 লিটার। এটা অত্যন্ত ক্ষুদ্র হবে, কারণ অণুর সংখ্যা মাত্র কয়টি? 5টি। প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন কত? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বটা ছিল অনেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে ভরা। হ্যাঁ, এই চ্যাপ্টারটা পুরাটাই কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে ভরা। এরপরের পর্ব যেটা এটা তো থাকবে, এরপরের পর্ব যেটা এটা তো থাকবে, এরপরের পর্ব যেটা। এবং রসায়নটা বুঝতে হলে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাকে খুব ভালো বুঝতে হবে। অর্থাৎ রসায়নের রাসায়নিক গণনা ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হতে হলে এই চ্যাপ্টার ক্লিয়ার হতে হবে। এই জন্য আমরা আজকে যে কাজগুলো করলাম, তুমি বাসায় বসে সেগুলো সব একটা একটা নিজের থেকে বানিয়ে প্র্যাকটিস করে ফেলবে। তো সবাই যে এত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে পর্বটা দেখেছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বেও তোমরা আমাদের সাথে থাকবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।